হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2022 প্যানেলের নতুন মামলার আপডেট। আমরা জানি প্রাথমিকের প্যানেল প্রকাশের পরের দিনেই কলকাতা হাইকোর্টের গিয়ে মামলা করে। 31শে জানুয়ারি প্রাথমিকের প্যানেল প্রকাশ হয়েছে এবং তার পরের দিনই অর্থাৎ 1লা ফেব্রুয়ারি এই মামলাটি করা হয়েছিল। মামলাটি করেছিলেন সৌমেন কোলে নামে একজন ক্যান্ডিডেট। তিনি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কেন মামলা করেছিলেন এবং মামলার কি বিস্তারিত আপডেট সেটা আমরা জেনে নেব। মামলাটির ফাইল নাম্বার 2582 অফ 2024, অন্যদিকে রেজিস্ট্রেশন নাম্বার 2561 অফ 2024 এর। মামলাটি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আজ শুনানি হয়েছে। তার বিস্তারিত আমরা জেনে নেব। সরাসরি যদি আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো মামলাটির যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল নাম্বার যেটা দেখতে পাচ্ছি 2582 2024 এর যেটা ডেট অর্থাৎ ফাইল করা হয়েছিল 1/2/2024 তারিখে, যার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি 25/6/1/2024 এর রেজিস্ট্রেশন করা ছিল 1/2/2024 তারিখে। মামলাটির ফার্স্ট হিয়ারিং অর্থাৎ আজকের ডেটেই হিয়ারিং রয়েছে বা বিস্তারিত এখানে এখনো কিন্তু অনলাইনে আপডেট করা হয়নি। এবং মামলাটির বিচারপতি রয়েছেন এদিকে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি, এবং অন্যদিকে মামলাটির প্রিসনার রয়েছেন আমরা এখানে নামটা দেখতে পাচ্ছি সুমন্ত কোলে, যার অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস। তিনি কথা বলছিলেন আজ। গতকালকের একটা ভিডিওতে আমি এই মামলার ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা বলেছিলাম, সেই কথাটাই কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়ে গেল। পিটিশনাররা কেন কলকাতা হাইকোর্টে গিয়ে এই মামলাটি করলো, প্রাথমিকের নতুন প্যানেল সংক্রান্ত বিষয়ে প্যানেল নিয়ে কেন তারা মামলা করলো? যখন 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেই সময় কিছু কিছু ক্যান্ডিডেট তাদের উভয় ডিগ্রি ছিল, উভয় ডিগ্রি বলতে বিএড এবং ডিএলএড, এই দুটো ডিগ্রি কিছু কিছু ক্যান্ডিডেটের ছিল। এমত অবস্থায় তারা কনফিউশনে ছিল যে কোন ডিগ্রিটা আমরা দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেব। কেননা সেই সময় বিএডটাও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যালিড ছিল, সুপ্রিম কোর্টের অর্ডার তখনও আসেনি। এমত অবস্থায় তাদের বিএড এর মার্কস বেশি থাকায় তারা একাডেমিক স্কোর বেশি করার জন্য তারা বিএড এর মার্কস দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপটা করে ফেলে। এরপর সুপ্রিম কোর্টের অর্ডার আসে, প্রাথমিকে আর বিএডরা কোনো ক্যান্ডিডেট তারা এখানে এলিজিবল থাকে না। তার ফলে তাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়। এমনকি এনআইএস ডিএলএড সেই সমস্ত ক্যান্ডিডেটকেও এই প্যানেলের মধ্যে কোনো রকম ইনক্লুড নেই। এরপর যখন প্যানেল প্রকাশিত হলো তখন বিএড এর এই ক্যান্ডিডেট, বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেট যাদের ছিল, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য যে আমাদের যেহেতু ডিএলএড ডিগ্রি ছিল সেহেতু আমাদেরকে ডিএলএড দিয়ে ফর্ম ফিল আপ করতে দেওয়া হোক বা ডিএলএড কে ভ্যালিড হিসেবে গণ্য করা হোক। তো আজ যথারীতি কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থার মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে তারা ঠিক একই রকম ভাবে এই কথাগুলো, তাদের বক্তব্যগুলো তুলে ধরে। মাননীয় বিচারপতি সমগ্র বিষয়টা তিনি শুনে বুঝে তিনি যে বিষয়টা জানালেন যে এই ক্যান্ডিডেটরা অ্যাকচুয়ালি তারা যোগ্য ক্যান্ডিডেট, তাদের কাছে ভ্যালিড ডিগ্রি রয়েছে, ডিএলএড রয়েছে, তাহলে এরা এলিজিবল ক্যান্ডিডেট। তখন তিনি নির্দেশ দিলেন যে এই সমস্ত ক্যান্ডিডেট যাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশ দিলেন। অর্থাৎ প্রাথমিকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল, যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন যখন বিএড এবং ডিএলএড সাবমিট করতে হয়, সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন কি কি ছিল সেখানে যখন সাবমিট করতে হয়, সেখানে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে ডিএলএড দিয়ে তারা কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে। এবং নতুন করে ফর্ম ফিল আপ করার পর তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ফর্ম ফিল আপটা হয়ে গেলে বাদ বাকি সমস্ত প্রসিডিওর কমপ্লিট আছে। সমস্তটা নিয়ে কিন্তু তাদের যে একাডেমিক টোটাল স্কোর হবে, একাডেমিক শুধু নয় মানে মেরিটের যে স্কোর হবে, সেই স্কোর দিয়ে যদি তারা প্যানেলের কোন পজিশনে এসে দাঁড়ায় সেই অনুযায়ী তারা যদি প্যানেলভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তারা চাকরি পেতে পারে। অর্থাৎ তাদের মেরিট স্কোর পয়েন্ট যেটা হবে সেই অনুযায়ী তারা প্যানেলের অন্তর্ভুক্ত হলে তারা কিন্তু চাকরি পাবে। এবং যদি কেউ প্যানেলভুক্ত না হতে পারে তাহলে তিনি কিন্তু চাকরি পাবেন না। এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন প্যানেলে কোনো রকম ভাবে স্থগিতাদেশ থাকবে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলে কোনো রকম ভাবে স্থগিতাদেশ থাকছে না, কোনো রকম ভাবে স্টে থাকছে না। যেমন রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে তেমন চলবে, কোনো রকম ভাবে অসুবিধা নেই। শুধুমাত্র এই ক্যান্ডিডেটদেরকে নতুন ভাবে ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে যদি তারা মেরিটে আসে তাহলে তাদেরকে স্থান দিতে হবে, এটুকুই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আবারও বলছি, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি আজ নির্দেশ দিলেন পিটিশনারদের অনলি প্যানেলের মধ্যে অ্যাড করতে হবে এবং 11,565 প্যানেল, সেই প্যানেলে কোনো রকম ভাবে স্থগিতাদেশ থাকছে না, কোনো রকম ভাবে স্টে থাকছে না। সেই প্যানেলে যারা ইনক্লুড হয়ে আছেন তাদের যেমন প্রসিডিওর, যেমন তারা কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে, অ্যাপয়েন্টমেন্ট পাবে, সেরকম যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ ডেড লাইন বেঁধে দেবে সেরকম অনুযায়ী সমস্ত কিছু চলবে। এর মধ্যে এই ক্যান্ডিডেটরা যারা 8 জন পিটিশনার ছিল, যারা 8 জন মামলা করেছিল, তার সঙ্গে
তাদের কিন্তু নতুনভাবে আর অ্যাপ্লাই করিয়ে সেটা অফলাইনেও করাতে পারে। অফলাইনে করিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের মেরিট স্কোর দেখে যাচাই করে দেখবে। যাচাই করে দেখে যদি তারা স্থান পায় তাহলে কিন্তু মেরিটের মধ্যে তারা এড হয়ে যাবে এবং তারা চাকরি পাবে এবং তারা কাউন্সেলিং এ অংশগ্রহণ করবে। তাদের কিন্তু চাকরি পেতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। তবে সেই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে অর্ডারটা দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে 2017 সালের যে সমস্ত টেট ক্যান্ডিডেট, টেট পাসকারী এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা শোনা যাচ্ছে যে এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করার জন্য এগোচ্ছে, এটুকু খবর পাওয়া যাচ্ছে। যদি ডিভিশন বেঞ্চ এবার মামলাটি গ্রহণ করে মামলাটি আবার খারিজ করে দেয় তাহলে কিন্তু পিটিশনারদের মামলা চাকরি পেতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। কিন্তু ডিভিশন বেঞ্চ যদি রায় পাল্টে যায় তাহলে কিন্তু মামলাকারীদের কিন্তু কপালে একটু দুঃখ হতে পারে বা চাকরি নিয়ে আবার কিন্তু একটু দীর্ঘ টালবাহানার মধ্যে চলে যেতে পারে। এরপর ডিভিশন বেঞ্চের নির্দেশ যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এখনো সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে। আবার যদি সুপ্রিম কোর্টে মামলাটি যায় তাহলে কিন্তু দীর্ঘায়িত হতে পারে, কেননা এই যারা পিটিশনার তারা কিন্তু আরো দীর্ঘদিন কিন্তু ঝুলে থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি মেনে নিয়ে তাদেরকে প্যানেলভুক্ত করে দেয়, প্রাথমিকে ফর্ম ফিল আপ করিয়ে নেয় নতুন ভাবে, তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে প্রবলেম থাকবে না। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন দিকে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।